প্রথম কথা হলো, প্রধান বিচারপতি একগুয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমি একমত না আপনার সাথে। প্রধান বিচারপতির সিদ্ধান্ত তার প্রশাসনিক সিদ্ধান্ত, এটা বিচারিক কোনো সিদ্ধান্ত না। উনি একটা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। কেন নিয়েছেন তার রিজনিংটা উনি ভালো জানেন। দ্বিতীয়ত হলো, বিষয়টা আমার দৃষ্টিতে এসেছে, আমি বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতেও এসেছেন, এবং প্রধান বিচারপতির সিদ্ধান্ত উনি ওনার মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা দিয়ে পুনর্বিবেচনা করবেন বলে আমি আশা করি। এতটুকু বলতে পারি। কিন্তু এই সিদ্ধান্তের বিষয়ে আইনমন্ত্রী হিসাবে ওনার সাথে বার্গেনিংয়ে যাওয়া বা কোনো ইনফ্লুয়েন্সে যাওয়াটা আমি মনে করছি যে ঠিক হবে না। স্যার, আপনি সাম্প্রতিক দুইটি অনুষ্ঠানেই বলেছেন, বিচার বিভাগের বাজেটের বিষয়টি তুলে ধরেছেন। এই বিষয়টি আসছে বাজেট, আমরা কি আশা করতে পারি আপনার মাধ্যমে বিচার বিভাগের একটি তাৎপর্যপূর্ণ বাজেট আগামীতে আসবে? আমি অত বেশি আশাবাদী না। আপনারা আশা করেন, আমি অত বেশি আশাবাদী না। দেখব কতটুকু আনা যায় বা ভবিষ্যতে আনার জন্য নিরন্তরভাবে কাজ করা যায়। মাননীয় মন্ত্রী, একটা বিষয় সেটি হচ্ছে যে আপনি সম্প্রতি বিভিন্ন বারে যখন কথা বলেছেন এবং সংসদে তো এসছেই, এবং এই বিষয়গুলো এখন খুব আলোচিত, যে সমস্ত অধ্যাদেশগুলো রহিত হয়েছে সরকারের পরবর্তী অধিবেশন তো বাজেট অধিবেশন, গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশের বিষয়ে এবং কবে নাগাদ সংসদে পুনরায় বিল উঠবে এরকম কোনো বাজেট অধিবেশনে না হলে পরের অধিবেশন, বিশেষ করে বাজেট অধিবেশনে না উঠলে পরের অধিবেশনে উঠবে। আমরা 17ই মে, এই মাসের 17ই মে মানবাধিকার কমিশন আইন এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ল, যেটা গুম সংক্রান্ত আইন, এই দুইটার কনসালটেশন মিটিং কল করেছি। আমরা পর্যায়ক্রমিকভাবে সময় মতো এগুলো সামনে আনবো। ওটাও আমরা বিবেচনার মধ্যে রাখছি। আমরা সময় মতো এগুলো আলোচনা করবো। আপনারা কি চাচ্ছেন? কালকে পাস করে যাই? চাচ্ছেন? সরকারের দিক থেকে একটা বক্তব্য আমরা এরকম শুনেছি যে সচিবালয়, বিশেষ করে বিচার বিভাগের যদি সুপার স্বাধীনতা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ব্যালেন্স নাও থাকতে পারে, বর্ডার ক্রস করতে পারে, এই ধরনের বক্তব্য এসছে। আপনি আইনমন্ত্রী হিসেবে আসলে সেটা মনে করেন কিনা, বা সরকার বলতে এই অর্থে আইন মন্ত্রণালয়কে বোঝায়। আইনমন্ত্রী হিসাবে এই ধরনের কোনো বক্তব্য আমরা বলি নাই, সুতরাং অন্য কে কি বললো সেটা আমার কাছে কগনাইজেবল না, আমি ওইটা কগনাইজেন্স নিচ্ছি না। এই বিষয়গুলো আমরা সমস্যা হিসেবে চিহ্নিত করেছি, সমাধানের পথ খুঁজে বের করব। আরেকটা বিষয় সেটি হলো যে সম্প্রতি আলোচনা এসছে বিচারপতিদের বয়স কমার বিষয়টি ৬৭ থেকে ৬৫ করার একটা আলোচনা আমরা শুনছি। সেক্ষেত্রে যদিও এটা সংসদ না, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে এই সরকারের আসলে এরকম কোনো প্ল্যান আছে? এটা আমাদের একটা সংসদীয় বিশেষ কমিটির সভায় বিরোধী দলের পক্ষ থেকে এই বিষয়টা উত্থাপন করা হয়েছিল। আমরা বলেছি এটা আলোচনার ফোরাম এটা না, আমাদের সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি হবে সেই কমিটিতে এটা আলোচনা উত্থাপন করলে তখন আমরা আলোচনা করে দেখব এজ এ প্রজ অ্যান্ড কনস, কারণ এটার সাথে সংবিধান সংশোধন জড়িত। যদি করতে হয় তাহলে সেখানে আলোচনা করবে। আলোচনা করার পরে যদি আমিও অন্যদের মতো, আমি একজন সদস্য সেই কমিটি থাকবো, হয়তো আমি যদি সেই কমিটির সদস্য থাকি, আমি কমানোর পক্ষে না, আমি বাড়ানোরই পক্ষে। আমি বাড়ানোর পক্ষে। আমৃত্যু না, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমরা কিছু কিছু জায়গায় এক্সপেরিয়েন্স যত বেশি হবে, বিশেষ করে বিচারপতিদের আমরা বেশি করে সেবা পাবো। আপনি আমেরিকাতে যে দেখেন, বিচারকদের বয়সের কোনো ব্যারিয়ার নাই, সুপ্রিম কোর্টের বিচারকদের বয়সে রিটায়ারমেন্টের কোনো এজ নাই, যখন উনি ইচ্ছা করবেন রিজাইন করে যেতে পারেন অথবা মৃত্যু পর্যন্ত থাকেন। আমরা সেটা চাই না। তবে বিচারপতি আমাদের মাননীয় বিচারপতিরা ৬৭ বছর পর্যন্ত যে আছেন, সেই বিষয়টা যদি মনে হয় কেউ কমানোর জন্য উদ্যোগ নেন, সেই উদ্যোগটা কি কারণে বলছেন ওনারা, আমরা বিবেচনা করবো ওটা। মাননীয় মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী সহ যাদের এরই মধ্যে সর্বোচ্চ সাজা হয়ে গেছে, পলাতক আছে, সরকার জানেও তারা ভারতে সহ কোথায় কোথায় আছে সেই রিপোর্ট আছে, তাদেরকে যেহেতু যারা ভুক্তভোগী তাদের দাবি এগুলো কার্যকর করার, সেই ক্ষেত্রে সরকারের এখন পদক্ষেপ কি? এই মানে তাদেরকে ফিরিয়ে আনা বা কিছু ব্যাপার? আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার উপরে কাজ করছেন।
আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তোলার মতো কোনো দিক পাইনি। পাইলে নিশ্চয়ই আমরা দেখব। এখনো না। সব ধরনের মামলা আসলে নতুন নতুন মামলা বাড়ছে। এটার যে আইন অনুযায়ী মামলার যে ধরনের কথা আমরা দেখছি যে সেই অনুযায়ী অনেক বেশি মামলা বাড়ছে। জেলার মামলাগুলোকে ট্রাইব্যুনালে আসছে না। বিচার দীর্ঘমেয়াদী হতে পারে কিনা এবং একটা মামলার জট হতে পারে। এটা আমরা যাচাই বাছাই করছি। অপরাধ যদি হয়ে থাকে সেই অপরাধের বিচারের জন্য মামলার সংখ্যা বাড়া সেটা আমাদের কাছে অ্যাংজাইটির বিষয় না। অপরাধের তো বিচার হতে হবে, তাই না? আমাদের কাছে অ্যাংজাইটির বিষয় ন্যায় বিচার হচ্ছে কিনা সেটা আমাদের কাছে চ্যালেঞ্জের বিষয়। আমরা সেই ন্যায় বিচার নিশ্চিত করতে যেটা করার সেটা করব। মাননীয় মন্ত্রী, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংজ্ঞা সেখানে এখানে যে ইয়েগুলো আছে যে ওয়াইড স্প্রেড, পূর্ব পরিকল্পিত, এই ধরনের যেগুলো কাজগুলো হয় পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড হয় সেগুলো মানবতা বিরোধী অপরাধ। 5 আগস্টের পর্যন্ত আপনারা দায় মুক্তি দিয়েছেন। 5 আগস্টের পরে যে মবগুলো হয়েছে সেগুলো এক ধরনের সিস্টেমেটিক ওয়েতে হয়েছে এবং ওয়াইড স্প্রেড হয়েছে। এগুলো কি ভবিষ্যতে মব সিস্টেমেটিক না। Mob is not systematic or widespread. Mob is a reaction of the people. এবং সেটা যদি অর্ডিনারি ক্রাইমের মধ্যে পড়ে সেটা অর্ডিনারি আইন অনুসারে দেখা হবে। ডোমেস্টিক লোকে আপনি যদি সেই বিচার করতে চান অনেক বিষয় চলে আসবে পিছনে। যাহলে যে কোনো স্বাধীনতা সংগ্রাম, যে কোনো গণ অভ্যুত্থান, যে কোনো বিপ্লবকে আপনার অসম্মান করা হবে। সেগুলো সবই আমরা দেখব। মাননীয় মন্ত্রী, আগামীকাল শাপলা চত্বর গণহত্যার 13 বছর, সেখানে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছে, শীঘ্রই তারা হয়তো একটা রিপোর্ট দিবে। সরকারের পক্ষ থেকে এই ধরনের হত্যাকাণ্ডে নিয়ে কোনো উদ্যোগ আছে কিনা, বিচার হওয়া নিয়ে সে বিষয়ে কথা বলতে। প্রসিকিউশন টিম যখন কাজ করছে এটা সরকারি নীতির বাইরে তো না। আপনিই বলছেন তদন্ত করছেন, আপনিই বলছেন যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তদন্ত করেছেন, আবার আপনি বলছেন সরকারের কোনো পলিসি আছে কিনা। এই প্রশ্নটা হলো দ্বৈত নীতির অনুসরণ, সাংঘর্ষিক। আমরা গভর্নমেন্টের পলিসি আছে বলেই প্রসিকিউশন টিম তাদের নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে।